মা বাবার পছন্দ করা ছেলের সাথে আনুর বিয়ে ঠিক হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে হোলির দিন নেশার ঘোরে সে কারো সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। এরপরই তো সে হয়ে যায় প্রেগনেন্ট। সে তো বুঝতেই পারে না যে তার এই বাচ্চার বাবাটাকে। তাই এবার সে তার বান্ধবীকে নিয়ে এই বাচ্চার আসল বাবাকে খোঁজার মিশনে বেরিয়ে পড়ে। আর এই নিয়ে যেসব মজার মজার কাণ্ড ঘটতে থাকে সেটাই দেখবো আজকের গল্প ধাপ্পাতে, যেখানে রয়েছে এরকমই 5টি মুখরোচক গল্প। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। প্রথম গল্পের শুরুতেই আমরা মীরা নামের একটা মেয়েকে দেখতে পাই। ঘুম ভাঙতেই সে নিজেকে অপরিচিত একটা জায়গায় বেশ বিব্রতকর অবস্থায় দেখে। সে তো বুঝতেই পারছিল না কি হচ্ছে এখানে। আশেপাশে দেখে মনে হচ্ছিল গতরাতে এখানে রাত ভর পার্টি হয়েছে। সবকিছু কেমন এলোমেলো হয়ে পড়ে আছে। মীরা নিজের পোশাকও একটু দূরেই পড়ে আছে। মীরা তো বুঝতে পারে না তার সাথে এখানে কি হয়েছে। তাই সে দ্রুত তার কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। তখনই কারান নামের একটি ছেলে এসে তাকে জিজ্ঞেস করে সে এখানে এই অবস্থায় কি করে এলো, কি হয়েছে তার। মীরা তো তখন কি করবে কিচ্ছু বুঝতে পারে না। সে শুধু কাঁদতে কাঁদতে এতটুকু বলে যে সে কিছুই জানে না যে তার সাথে কি হয়েছে। তার তো মাথায় কিছুই আসছে না। এখান থেকে দৃশ্য চলে যায় 2 দিন আগে। আমরা মীরাকে তার স্বামী সতীশের সাথে দেখতে পাই। সতীশ তো ঘুমিয়েছিল। ঘুম ভাঙতেই সে দেখতে পায় যে মীরা তার চায়ের কাপ বিছানার পাশে রেখেছে আর তার কাপড়ও গুছিয়ে দিয়ে গেছে। সে তো না চাইতেই মীরা সবকিছু ঠিকঠাক করে রেখেছে। এসব দেখে তার বেশ ভালো লাগে। ঠিক এমন সময়ই ফোন বেজে ওঠে। ফোনটা ছিল মীরার। মীরা তো সেই সময় টয়লেটে ছিল, তাই সতীশই মীরার ফোনটা রিসিভ করে। মীরাকে কল দিয়েছিল মীরার ছাত্র কারান। আসলে মীরা একটা কোচিং সেন্টারে পড়ায় আর কারান তার সেখানেরই ছাত্র। কারান তখন সতীশকে বলে সে মীরার সাথে নোটের ব্যাপারে কথা বলতে চায়, তাই তাকে কল দিয়েছে। তো ছেলেটার সাথে কথা শেষ করে সতীশ ফোন রেখে দেয়। তবে সে মীরাকে আর কিছুই বলে না। এদিকে মীরা তো তখন তৈরি হয়ে তার কাজের জন্য বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তাকে সেই কারান থামায় আর জিজ্ঞেস করে যে মীরা কি প্রথম দেখাতেই যে ভালোবাসা হয় এই ব্যাপারটা বিশ্বাস করে। কিন্তু মীরা দেখা যায় তার এই প্রশ্নটাকে একেবারেই ইগনোর করে। সে তার কথার কোনো জবাবই দেয় না। তাই কারান মীরাকে তার সাথে মুভিতে যাওয়ার প্রস্তাব দেয়। এখানে আমরা খুব ভালো করেই বুঝতে পারি যে মীরা আর কারান ছাত্র শিক্ষক হলেও তাদের সম্পর্কটা কিছুটা বন্ধুত্ব সুলভ। তো তারা দুজন কথা বলছিল। ঠিক এমন সময় মীরাকে তার স্বামী সতীশ মেসেজ দেয় আর বলে সে জানে যে মীরা মুভি দেখতে চায়। তাই সে কাল সারাদিনের ছুটি নিয়েছে। কাল সারাদিন তারা একসাথে থাকবে, মুভি দেখবে আর ডিনার ডেটও করবে। সে তো মীরাকে সময় দিতে পারে না, তাই সে কাল ছুটি নিয়েছে শুধুমাত্র মীরাকে সময় দেওয়ার জন্য। মীরা তো এই মেসেজ পেয়ে খুবই খুশি হয়, কারণ সেও চাইছিল তার স্বামীর সাথে সময় কাটাতে। কারণও তখন মীরার ফোনটা খেয়াল করে। তার ফোনে মুভি টিকিটের ছবি দেখতে পায় সে। আর এটা দেখে সে খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে মীরার তো অলরেডি মুভি যাওয়ার প্ল্যান হয়ে গেছে। দুজনের কথাবার্তা আর বেশি আগে বাড়ার আগেই মীরার কোচিং এর একটি মেয়ে চলে আসে। মেয়েটি এসেই তো মীরার প্রশংসা করতে থাকে। কারণ তখন মেয়েটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর মধ্যে আবার বাস চলে আসায় মীরা তার কাজে চলে যায়। এরপর কোচিং এ পৌঁছেই মীরা প্রথমে সতীশকে কল দেয়। সতীশ বলতে থাকে কাল সারাদিন তারা একসাথে থাকবে, একসাথে মুভি দেখবে, ডিনারও করবে, দুজন মিলে একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। স্বামীর মুখে এসব কথা শুনে তো মীরা খুবই খুশি হয়ে যায়। যাক, তো এরপর তার কাজ শেষ করে সে যখন বের হচ্ছিল তখনই তাকে আবারও কারান ডাক দেয় আর তাকে সেখানে থামায়। সে মীরাকে বলে তার কাজিন আঞ্জু আমেরিকা চলে যাচ্ছে। সেই উপলক্ষে সে একটি পার্টি দিয়েছে। সেই পার্টিতে কারণ নিজের সাথে আর একজনকে নিয়ে যেতে পারবে, তাই সে চায় মীরাকে নিয়ে যেতে। সে কি যাবে? কিন্তু মীরা বলে সে তো যেতে পারবে না, কারণ আগামীকাল সে ব্যস্ত থাকবে। হয়তো আগামীকাল সে কোচিং এও আসবে না। কারণ তখন আর কথা না বাড়িয়ে মীরার হাতে একটি উপহার তুলে দেয়। দেখা যায় এটা তো একটা স্কার্ফ। আসলে মীরা সবসময় রোদের মধ্যে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করে, তাই কারানের ধারণা এটিই তার জন্য সেরা উপহার হবে। তাই সে তাকে স্কার্ফই গিফট দেয়। মীরা তো তার সেই উপহারটি নিতে চায় না, তবে কারান তাকে জোর করে তা ধরিয়ে দেয়। এ কারণে তাকে ওই গিফটটা বাধ্য হয়ে নিতে হয়। সেদিনই রাতের বেলা দেখা যায় সতীশ অফিস থেকে ফিরে আসে আর মীরাকে বলে তার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। তার একজন কলিগ কাল কাজে আসবে না, তাই তাকে যেতে হবে। আর এই কারণে সতীশ অনেক বেশি সরিও ফিল করে। তবে এসব শুনে মীরা তো বেশ রেগে যায়, কারণ সে অনেক বেশি আশা করেছিল যে তার হাজবেন্ডের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। কিন্তু সেই সব প্ল্যান ভেস্তে গেল।
তাই তার খুব মন খারাপ হয়ে যায়। সতীশ তখন বলতে থাকে সে চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার জন্য, সে যেন মন খারাপ না করে, তাড়াতাড়ি আসতে পারলে তারা মুভি দেখতে যাবে। কিন্তু মীরা তো ভীষণ মন খারাপ করে ফেলে। তবে সতীশ যেহেতু বলেছে যে সে তাড়াতাড়ি আসার চেষ্টা করবে আর তাকে মুভিতেও নিয়ে যাবে, তাই পরদিনই মীরা সুন্দর করে তৈরি হয়ে বসে থাকে। কিন্তু সতীশের তো কোনো খবরই থাকে না। তো অনেক দেরি হয়ে যাওয়ায় মীরার তো বেশ রাগ হয়। তখনই তার মনে পড়ে কারানের বলা পার্টির কথা। তাই সে আর কোনো কিছু চিন্তা না করে তৈরি হয়ে সোজা চলে যায় কারানের পার্টিতে। কারান তো মীরাকে এখানে দেখে খুবই খুশি হয় আর সে তার কাজিন আঞ্জুর সাথেও তাকে পরিচয় করিয়ে দেয়, তাও তার বন্ধু হিসেবে, টিচার হিসেবে নয়। কিন্তু এই পার্টিতে এসেও মীরার তো মন পড়ে থাকে সতীশের কাছেই। সে বারবার তাকে কল দেয়, কিন্তু সতীশ তো ফোনই রিসিভ করে না। সেই সময় কারান তাকে টেনে নিয়ে যায় আর পার্টি এনজয় করতে বলে। সেই সময় মীরা অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে সে কিছুটা মাতালি হয়ে যায়। কিছুক্ষণ পরই কারানকে দেখা যায় মদের বোতল নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে সে। এরপরই দৃশ্য চলে যায় গল্পের প্রথমের দিকে। মীরা তো গত রাতের কথা ভেবে খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। বাইরে তার আঞ্জুর সাথে দেখা হয়। আঞ্জু বলতে থাকে গত রাতে তো সে একেবারে ফাটিয়ে দিয়েছে। মীরা এই কথা শুনে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে কেন, সে কি করেছে? আঞ্জু তখন তাকে একটা ভিডিও দেখায় যেখানে সে অনেক বেশি ড্রিঙ্ক করছে আর মাতাল হয়ে কারানের সাথে ঘনিষ্ঠ ভঙ্গিতে নাচছে। কারান তখন এটা দেখেই আঞ্জুর হাত থেকে ফোন কেড়ে নেয় আর ওই ভিডিওগুলো ডিলিট করে দেয়। মীরার তখন মনে পড়ে সে তো তার ফোনও রেখে এসেছে, তাই সে সাথে সাথে ভেতরে যায় নিজের ফোন খুঁজতে। সে তো অস্থির হয়ে ফোন খুঁজতে থাকে, একই সাথে কাঁদতে কাঁদতে বলে সতীশ তার ব্যাপারে কি ভাববে, সে কেন এমন করলো, এত বড় ভুল সে কিভাবে করতে পারলো। এর মধ্যেই আবার কারান মীরার ফোনটা খুঁজে পায়, যেখানে মীরা দেখতে পায় মীরা নিজেই সতীশকে মেসেজ পাঠিয়েছে, যেখানে সে লিখেছে সতীশ বলেছিল একা একা মুভি দেখতে যেতে, তাই সে একা একাই মুভি দেখতে এসেছে। সেখানে অনেক বেশি মজা করছে সতীশকে ছাড়াই। এরপরই একটি ভিডিও পাঠিয়ে দেয় যেখানে মীরাকে কারো সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। মীরা আর কারান দুজনই তো ভাবে ছেলেটি হয়তো কারান। তাদের যদিও কিছুই মনে পড়ে না যে সবকিছু কখন হয়েছে, কারণ তারা দুজনেই মাতাল ছিল। মীরা তো অনেক বেশি ভয় পাচ্ছিল। কারণ তখন তাকে ভয় পেতে মানা করে, কারণ সতীশ এখনো এই মেসেজ দেখেনি, মেসেজ সিন হয়নি আর কি। কারণ তখন সেই মেসেজ ডিলিট করতে চায়, তবে দেখা যায় সে মেসেজ তো ডিলিটও হয় না। সে তখন মীরাকে জিজ্ঞেস করে এখন সতীশ কোথায় থাকবে। মীরা বলে সে নিশ্চয়ই এখন অফিসে থাকবে। কারণ তখন আর এক মুহূর্ত দেরি না করে মীরাকে নিয়ে সতীশের অফিসের দিকে রওনা হয়, কারণ সে এখন মীরা আর সতীশের ব্যাপারটা অনেক ভালোভাবে বুঝতে পারছিল। মীরা তো তখন পার্টি পোশাক পরেছিল, তাই সে আঞ্জুর থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে নেয় আর সেটা পরেই সতীশের অফিসের দিকে রওনা হয়। তো বেশ কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যায় তারা। কারণ তখন বলে এখন সে নিচে থাকবে আর মীরা নিজে উপরে চলে যাবে। তাকে দেখে যদি সতীশ রেগে যায় তাহলে তারা বুঝতে পারবে যে সে ওই ছবিগুলো দেখেছে, কিন্তু যদি রেগে না যায় তাহলে উপরে যাওয়ার পর কোনোভাবে তার ফোনটি নিয়ে ওই ভিডিও ডিলিট করে দেবে মীরা। এরপরে মীরা উপরে চলে যায় সতীশের অফিসে। অফিসের পিয়ন তখন জিজ্ঞেস করে সে এত তাড়াতাড়ি কেন এলো আর সতীশ তো এখনো অফিসে আসেনি। মীরা এই কথা শুনে বলতে থাকে সে সতীশের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু পিয়ন তো লক্ষ্য করে যে মীরার হাতে কোনো খাবার নেই। মীরা তখন এটা সেটা বলে কথা কাটিয়ে দেয়। কারণ তো তখন সতীশকে দেখেই তার দিকে এগিয়ে যায়। সতীশ তখন জিজ্ঞেস করে সে এখানে কি করছে। কারণ বলে সে মীরার ফোন অফ পাচ্ছে, তাই সতীশের কাছে মীরার খোঁজে এসেছে। সতীশ তখন বলে তার নিজের ফোনই তো অফিসে রয়ে গেছে। এ কথা শুনে দুজনেই তখন উপরে অফিসে চলে আসে। মীরা তো সেখানে সতীশের ফেলে যাওয়া ফোনটি কিছুতেই অন করতে পারছিল না। সতীশ তখন মীরাকে বলে তার পুরনো ফোনটা নষ্ট হয়ে গেছে, সে নতুন একটি ফোন নিয়েছে, তাও সেটা অফিসেই রয়ে গেছে। মীরা তখন বুঝতে পারে যে সে আসলে ভুল ফোন হাতে নিয়েছে, আসল ফোন তো অন্য জায়গায় রয়েছে। এর মধ্যে দেখা যায় সতীশ তার নিজের ফোনটা হাতে নেয়, সাথে সাথেই মেসেজ চলে আসে। সতীশ সেই মেসেজ দেখার আগেই মীরা নিজে বলে দেয় যে সে ভুল করে ফেলেছে, তবে সে যা করেছে তা জেনে বুঝে করেনি, সে একেবারে মাতাল হয়ে গিয়েছিল। কারণও বলতে থাকে তাদের কোনো দোষ নেই, গতরাতে কি হয়েছে তারা নিজেরাই জানে না। সতীশ তো তাদের এসব কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে তার মানে গতরাতে পার্টির কথা তাদের কিছুই মনে নেই। ফ্ল্যাশব্যাকে তখন আমরা দেখতে পাই গতরাতে সতীশ ওই পার্টিতে গিয়েছিল। সে আর মীরা
দুজনই বেশ অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে সেখানে। আর ওই যে ছবি আর ভিডিও দেখা যাচ্ছে সেখানে কারান নয়, সাতিশই রয়েছে। সাতিশ বলতে থাকে সে তো মীরাকে একটা খুশির খবর দিতে চাইছিল, তা হলো সে 1 সপ্তাহের ছুটি পেয়েছে। আর এই খবরটা দিতেই সাতিশ কাল পার্টিতে চলে গিয়েছিল, রাতে সে সেখানেই কাটিয়েছে। আর মীরার সাথে অন্তরঙ্গভাবে সেই ছিল। এই সব কথা শুনে তো মীরা এবার হাফ ছেড়ে বাঁচে আর তাকে জড়িয়ে ধরে। সাতিশ তখন বলে সে অনেক ভুল করেছে মীরাকে সময় না দিয়ে, সে একেবারে একা একা হয়ে গেছে। কিন্তু এখন থেকে মীরাকে আর একা থাকতে হবে না, এখন থেকে সে মীরাকে পরিপূর্ণ সময় দিবে, তার সব কিছুর খেয়াল রাখবে। এসব শুনে মীরা তো খুব খুশি হয়ে যায়। এরপর সতীশ কারণকেও বলে যে তার কারণে সে তার স্ত্রীকে হারানোর ভয় বুঝতে পেরেছে, আর সে ভয় থেকেই তারা কাছাকাছি এসেছে। কারণ তো এটা শুনেই হেসে দেয় আর বলে তার তো ভয়ই পাওয়া উচিত, কারণ তার স্ত্রী তো লাখে একজন। এরপরই তারা 3 জন হেসে ওঠে আর এরই মাধ্যমে প্রথম গল্পটা এখানেই শেষ হয়ে যায়। শুরু হয় দ্বিতীয় গল্প। এখানে আমরা আনু নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার বেস্ট ফ্রেন্ড নীতির সাথে ছিল। আনু তো খুবই চিন্তিত, কারণ সে প্রেগনেন্ট হয়ে গেছে। এই পর্যন্ত সে 3বার পরীক্ষা করেছে, 3বারই রেজাল্ট পজিটিভ পেয়েছে। আর এই নিয়েই সে অনেক বেশি ঝামেলায় পড়ে গেছে, কারণ তার এই প্রেগনেন্সির কারণ তো তার বাগদত্ত কার্তিক নয়, বরং অন্য কেউ। অর্থাৎ বোঝা যায় আনুর বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেও সে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছে। তারই ফল এইটা। সেদিন হোলি হওয়ায় সে ভাঙের শরবত খেয়ে ফেলেছিল, আর তাই তার কিচ্ছু মনে নেই। তাকে ভাঙের শরবত খাইয়ে দিয়ে কার্তিক তো নিজের বাড়ি ফিরে যায়, কারণ তার একটা জরুরি কাজ চলে এসেছিল। কিন্তু এরপর যে আনুর সাথে কি হয়েছে সে তো কিছুই জানে না, কোনো কিছু সে মনেও করতে পারছে না। তখন 2 বান্ধবী মিলে ভাবতে শুরু করে যে তারা কিভাবে করে বের করবে সেদিন তার সাথে কি হয়েছিল। হোলির দিন তাদের বাড়িতে বাইরের কেউ আসতে পারে না, তাই তারা ধরে নেয় যে তাদের বাড়ির মধ্যেই কেউ এমনটা করেছে। তাদের জানতে হবে কে কে আনুর সাথে ছিল আর কি কি করেছে। তো এইটা জানার জন্য ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোলির ছবিগুলো চায় আনু। সবাই ছবি পাঠালে একে একে সব ছবিগুলো দেখতে শুরু করে 2 বান্ধবী। তারা তো খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছিল। সেই সময় আনুর মনে পড়ে সেদিন তার বাবা কোনো কারণে তাকে বেশ বকাঝকা করেছিল। উৎসবের দিন এরকম বকা দেয়ায় সে খুবই মন খারাপ করে, তাই সে অন্য ঘরে ছুটে চলে যায়। তখন তার বাবার সাথে ছিল তাদের বড় দুলাভাই। বড় দুলাভাই তখন তার রাগ ভাঙানোর জন্য তার পেছন পেছন যায়, এতটুকুই তার মনে আছে। এরপর আর কিচ্ছু মনে নেই, তাই তার সন্দেহের প্রথম তীরটাই যায় তার বড় দুলাভাইয়ের দিকে। যদিও বড় দুলাভাই বেশ সম্মানিত একজন মানুষ, আর সে খুবই ভালো মানুষ, তবে কখনকার মনে কি আসে কিছুই বলা যায় না। যাক, তো এবার আসল কথা বের করতে তারা চলে যায় তাদের বড় দুলাভাইয়ের কাপড়ের দোকানে। আনু তো আকার ইঙ্গিতে সেদিন কি হয়েছিল সেটা জিজ্ঞেস করে বসে। দুলাভাই তখন বলতে থাকে আনু তো বাবার সাথে রাগ করে চলে যায়। এরপরই সে তার পেছন পেছন যায়, আর আনুর রাগ ভাঙাতে তার মাত্র 10 মিনিট সময় লেগেছিল। আনু তখন জিজ্ঞেস করে তো সে কিভাবে তার রাগ ভাঙিয়েছিল। দুলাভাই বলতে থাকে বুঝিয়ে শুনিয়ে টফি দিয়ে তারপর সে রাগ ভাঙিয়েছিল। এরপর সে কোথায় ছিল জিজ্ঞেস করলে দুলাভাই জানায় যে এরপর সারাটা দিন তো সে তার বাবার সাথে সাথেই ছিল, কারণ অনেক কাজ ছিল। আনু এই সব শুনে বুঝতে পারে যে না, তার বড় দুলাভাই আসলে কিছুই করেনি, সে খামোখাই বেচারাকে সন্দেহ করেছে। তো এরপর তারা আবারও হোলির ছবি দেখতে শুরু করে। এ সময় বারবার কার্তিক তাকে ফোন দেয়, কিন্তু আনু তো তার ফোনই রিসিভ করে না। তখন তার বান্ধবী নীতি তাকে জিজ্ঞেস করে যে সে কার্তিকের ফোন কেন রিসিভ করছে না, সে কতবার কল করে যাচ্ছে। আনু তখন বলতে থাকে তার এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সে কার্তিকের সাথে কথা বলতে রাজি নয়। তো এর পরের ছবিতেই আনুর সাথে সুলেখা আর তার স্বামী নবীনকে দেখা যায়। সুলেখা হলো আনুর বড় বোনের বান্ধবী। সে আর তার স্বামী প্রতি বছরই হোলিতে তাদের বাড়িতে আসে। হতে পারে নবীনই কিছু করেছে। এরপরই তারা চলে যায় সুলেখার কাছে, যে তখনই ডাক্তার দেখিয়ে এসেছে। জানা যায় সুলেখা গর্ভবতী। আনু তো তখন মুখ ফসকে বলে ফেলে যে সেও গর্ভবতী হলো কিভাবে। সুলেখা তো একথার কিছুই বুঝতে পারে না, তাই সে বলতে থাকে আনুর জন্যই সব হয়েছে। আনুও তো তার কথা কিচ্ছু বোঝে না। তখন সুলেখা বলে সেদিন সে ভাং খেয়ে নেশার ঘোরে তাকে তার স্বামীকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে আর দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। তারই ফলশ্রুতি হলো সুলেখা এখন গর্ভবতী। এসব শুনে তারা বুঝতে পারে যে না, নবীনও কিছু করেনি, কারণ সে তো তার স্ত্রীর সাথেই ছিল। এরপর তারা আবারও ছবি দেখতে শুরু করে। এর পরের ছবিতে আনোয়ার তার দুলাভাইকে নাচতে দেখা যায়।
তো একটা ছবি দেখা যায় আনু প্রায় কান্নাই করে ফেলেছে। আনুর তখন মনে পড়ে যায় সেদিন ছোট দুলাভাইকে সে মিষ্টি খাইয়ে দিয়েছিল, তবে তার ছোট দুলাভাই মিষ্টি খায় না, সেটা সে ফেলে দেয়। এই দেখে নেশার ঘোরে আনু কাঁদতে শুরু করে। আনুর বোন তো এতে রেগে যায় আর তার স্বামীকে বলে সে যেন তার বোনের রাগ ভাঙায়। ছোট দুলাভাই তখন রাগ ভাঙানোর জন্য আনুর পেছন পেছন চলে যায়, কিন্তু এর পরের কথা তার আর মনে নেই। এতটুক মনে পড়াতেই এবার আনু আর তার বান্ধবী চলে যায় তার ছোট দুলাভাইয়ের কাছে, যে আবার ডাক্তার ছিল। তো এখানে হঠাৎ করে আসার কারণ হিসেবে নীতি বলতে থাকে যে তার একটা কাগজ অ্যাটেস্টেড করতে হবে। এই বলে নীতি বাইরে গেলে আনু বলতে থাকে যে সে তার দুলাভাইকে সরি বলতে এসেছে, কারণ সেদিন সে তার সাথে খারাপ ব্যবহার করেছিল। তখন তার ছোট দুলাভাই বলে সে তো আনুকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তাকে খুঁজেই পায়নি। প্রথমে সে খুঁজেছিল, এরপর আনুর বোন খুঁজেছিল, তবুও তার কোনো খোঁজ মেলেনি। সে যেন কোথাও উধাওই হয়ে গিয়েছিল। এ কথা শুনে তো আনু বেশ অবাক হয়। সে এবার বুঝতে পারে যে ছোট দুলাভাইও এসবের ভেতরে নেই। তারা এরপর কি করবে? আবারও বাড়ি ফিরে যায়। কার্তিক তো তখনও কলের পর কল দিয়ে যাচ্ছিল তাকে, কিন্তু আনু তো তার কলই রিসিভ করে না। নীতি তখন তাকে আপাতত চিন্তা করতে নিষেধ করে। আগামীকাল তার এঙ্গেজমেন্টের পর তারা কিছু একটা ভেবে বের করবে। তো আনু এবার কার্তিকের ফোন রিসিভ করে। কার্তিক তো বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করে যে সে তার ফোন কেন রিসিভ করছিল না, কি হয়েছে? আনু জানায় যে সে পার্লারে ছিল, এরপর শপিং এও গিয়েছিল, তাই একটু ব্যস্ত ছিল। কার্তিক এবার আশ্বস্ত হয় আর বলে তার ফোন করার কারণটা। সে বলে তারা ঠিক করেছিল বিয়ের 7 পাকে নেওয়া 7টি ওয়াদা বা প্রতিশ্রুতি তারা নিজেরা লিখবে। কার্তিক তো নিজেরটা লিখেছে আর তা আনুকেও সে শোনাতে চায়, এ কারণেই সে ফোন দিচ্ছিল। তো কার্তিকের প্রথম প্রতিশ্রুতি হলো সে কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। দ্বিতীয় হলো সে কখনো নোংরা জুতা পরে ঘরে ঢুকবে না। এভাবে করে একে একে সে নিজের সব প্রতিশ্রুতির তালিকা দেয় আনুকে। আর শেষ প্রতিশ্রুতিতে বলে সে বৃদ্ধ হয়ে গেলেও আনুকে এখনের মতো করেই ভালোবাসবে। আনুর তো তার এসব কথা বেশ ভালো লাগে, আবার তার বেশ মনও খারাপ হয়ে যায়, কারণ সে তো প্রেগন্যান্ট। এই কথা সে কিভাবে তাকে বলবে? যাক, তো পরদিনই তাদের এঙ্গেজমেন্ট ছিল। সেদিনই ঘটে যায় একটা দুর্ঘটনা। আনুর বড় বোন তার ব্যাগে প্রেগন্যান্সি কিট খুঁজে পায়। এটা পেয়েই তো সে সোজা চলে যায় তাদের মায়ের কাছে আর তাকে এই বিষয়ে জানায়। আনুর মা তো এটা জানতে পেরে বেশ হইচই শুরু করে দেয় যে আনু তাদের মান নষ্ট করে ফেলেছে। এখন 1 সপ্তাহের ভেতরে তাদের বিয়ে দিয়ে দিতে হবে। বাইরে থেকে কার্তিকের বোনও সব শুনে ফেলে আর দ্রুত গিয়ে কার্তিকের পরিবারকে এই সব কিছু জানায়। তখন কার্তিকের বাবা এসে বলে যে তারাই বিয়ে দিতে পারবে না। যে মেয়ে বিয়ের আগে এসব করে সেই মেয়ের চরিত্র ভালো না, আর তাদের ছেলে এমন কিছুই করেনি। আনুর গর্ভে নিশ্চয়ই অন্য কারো সন্তান হবে। এই নিয়ে তো এবার দুই পরিবারের ভেতর বেশ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আর কার্তিকের পরিবার বিয়েটাই ভেঙে দেয় আর রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। ঠিক এই সময়ই কার্তিক আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে এখানে। আনুর বাবা তো তখন কার্তিকের গালে এক চড় বসিয়ে দেয় আর বলে তার মেয়েকে গর্ভবতী করে এখন সে বলছে কি হয়েছে। কার্তিক তো তার কথার কিছুই বুঝতে পারে না। আনু তখন তার বাবাকে বলে সে যেন কার্তিককে কিছু না বলে, কারণ সে তার বাচ্চার বাবা নয়, বাচ্চার বাবা অন্য কেউ। এখানে তার কোনোই দোষ নেই। এবার তো সবাই প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় আর হা হুতাশ শুরু করে যে তাদের মেয়ে তাদের সম্মান নষ্ট করেছে। এই সব কিছু বুঝে তো কার্তিক এবার হাসতে শুরু করে। সে হাসতে হাসতে বলে আনুর কি কিছুই মনে নেই? সেদিন সন্ধ্যায় আবারও কার্তিক তার বাড়ি ফিরে এসেছিল। এরপরই তারা দুজন রোমান্টিক সময় কাটিয়েছে। সে ওই মুহূর্তের একটা ছবিও সবাইকে দেখায়। এর মানে হলো বাচ্চার বাবা আসলে কার্তিকই। সবাই তো এই কথা জানতে পেরে ভীষণ খুশি হয়ে যায়। এরপরই দুই পরিবার একে অপরকে ভুল বোঝার জন্য ক্ষমা চায় আর তারা আবারও একত্র হয়ে যায়। সবাই তো বেশ খুশি ছিল। এরপরে ধুমধাম করে তাদের দুজনের এঙ্গেজমেন্ট হয়। তবে এর আগে আনু শর্ত রাখে যে পরের হোলিতে কার্তিকের তাকে ছাড়া পরিবারের সবাইকে ভাং খাওয়াতে হবে। সবাই তো এ কথা শুনেই হেসে ওঠে আর হাসি আনন্দের মাধ্যমেই এই গল্পটা এখানেই শেষ হয়। শুরু হয় তৃতীয় গল্প। আমরা তখন দুই বেস্ট ফ্রেন্ড আনন্দ আর সঞ্জনাকে দেখতে পাই। আনন্দ নতুন চাকরি পেয়েছে, তাই কানপুর থেকে সে মুম্বাই চলে যাবে। সে তো বেশ চিন্তায় পড়ে গেছে, কারণ তাকে তার ভালোবাসার মানুষকে ফেলে চলে যেতে হবে। সঞ্জনা বলে এত চিন্তার কি আছে, সে যদি তার ভালোবাসার মানুষকে মিস করে তাহলে যে কোনো সময় চলে আসতে পারবে, তাই সে যেন এত চিন্তা না করে। কিন্তু তবুও তো আনন্দ এই সবকিছু নিয়ে বেশ চিন্তিত। আমরা তখন জানতে পারি সঞ্জনাও অন্য কাউকে ভালোবাসে। তো কথায় কথায় আনন্দ দুষ্টুমি করে জিজ্ঞেস করে যে সঞ্জনা ভার্জিন কিনা।
সানজানা জানায় যে হ্যাঁ সে ভার্জিন। আনান তখন তাকে ভার্জিনিটি ভাঙার ডেমো দিতে চায়, তবে সানজানা তো এসব শুনতে রাজি না। এরপরে আনন্দের ঘরের দরজা বন্ধ হয়। ভেতর থেকে তখন দুজনের দুষ্টু দুষ্টু শব্দ শুনতে পাওয়া যায়। আর বাড়ির কাজের মেয়ে আরতি সে তো এসব শব্দ শুনে গিয়ে আনন্দের মাকে সব বলে দেয়। আনন্দের মা তখন দরজা খুলেই দেখতে পায় সানজানা তার গায়ে থেকে জ্যাকেট খুলছে। তখন আনন্দ বলতে থাকে সে মুম্বাই যাওয়ার আগে সানজানা তার কিছু কাপড় রেখে দিবে, তাই তার জ্যাকেটের ট্রায়াল দিচ্ছে, আর কিছু না। আনন্দের মা তখন সানজানাকে বাড়ি চলে যেতে বলে। সানজানাও সেখান থেকে চলে যেতেই আনন্দের মা তাকে জিজ্ঞেস করে সে মেয়েটির সাথে কি করছিল। আনন্দ যতই বোঝায় যে মেয়েটি তার বন্ধু, আর কিছু নয়, কিন্তু আনন্দের মা তো তা মানতে রাজি না। ওদিকে আরতি সানজানার মাকেও একই গল্প বলে। সানজানা তো বারবার বোঝায় যে তারা দুজন শুধু বন্ধু, আর কিছু না। সানজানা আর আনন্দ ফোনে কথা বলে আর একে অপরকে জানায় তাদের মা খুব রেগে আছে আর ঠিক করেছে তাদের বাবাকেও সব জানাবে। দুজনেই তো তাদের বাবাকে ভয় পায়, তাই তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ওদিকে সানজানার ভাই সঞ্জয় বাড়ি ফিরতেই তার মা তাকে সব কিছু জানায়। সঞ্জয় এসব তাদের বাবাকে জানাতে নিষেধ করে। এরপরই সঞ্জয় রেগে মেগে গিয়ে একেবারে আনন্দের কলার চেপে ধরে। আনন্দ তখন বলে তার আর সঞ্জয়ের বোনের মধ্যে এমন কিছুই নেই। সঞ্জয় তা খুব ভালো করেই জানে। আনন্দ কাকে ভালোবাসে তাও সঞ্জয় জানে। সঞ্জয় তখন বলে এসব যদি তাদের বাবারা জানে তাদের খুব সমস্যা হবে। তাদের ভয়ই তখন সত্যি হয়ে যায়। আনন্দ নিচে যেতেই তার বাবা তাকে ধরে ফেলে আর মারার চেষ্টা করে। কোনো মতে তখন সে নিজেকে বাঁচায় আর বাবাকে বলে সে কিছুই করেনি, সবকিছু হলো ভুল বোঝাবুঝি। সানজানার বাবা তো একজন পুলিশ অফিসার, তার ভয়ে তো সবাই তটস্থ থাকে। সে সানজানার সাথে বেশ রাগারাগি করে। সানজানার দাদি ছেলেকে বলে সবকিছু ভুলে মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে। সানজানার বাবা সে কথা ভেবে আরো লোক জানাজানি হওয়ার আগে ঠিক করে যে এদের বিয়ে দিয়ে দিবে। আনন্দের বাবা মা তো তখন পুলিশ অফিসারের উপর কথা বলার সাহসই পায় না, তারাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সানজানার বাবা তখন বলে আগামীকালই তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দেয়া হবে আর পরবর্তীতে বিয়েটাও সারা হবে। সানজানার বাবা তো ছেলেকেও এই কথা জানিয়ে দেয়। তো সঞ্জয় যখন এই কথা জানতে পারে তখন তো সে তার বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে সঞ্জয়ের তার বাবার উপর কথা বলার তেমন কোনো সাহসই নেই। এরপরই তো দেখা যায় তারা তিনজন একত্রিত হয় কি করবে সেটা ঠিক করার জন্য। সঞ্জনা আনন্দকে বলে তার বাবাকে সবকিছু বলে দিতে, কিন্তু আনন্দ বলে তার বন্ধ ঘরে যে আওয়াজ হচ্ছিল তার ব্যাখ্যায় সে কি বলবে। সঞ্জনা তখন সত্যিটাই বলতে বলে যে কটন বাডের কারণে এই আওয়াজ। আসলে কটন বাড দিয়ে কান চুলকানোর সময় আরামে এমন আওয়াজ করেছে তারা। তবে আনন্দ বলে তার এই কথা কেউ বিশ্বাস করবে না, সবাই তাদেরকে নিয়ে আরো বেশি কথা বলবে। তো অনেকক্ষণ কথাবার্তার পর শেষ পর্যন্ত একটা আইডিয়া বের হয়। আনন্দের যেহেতু মুম্বাইয়ে চাকরি হয়ে গেছে তাই সে আজ রাতে তার ভালোবাসার মানুষকে নিয়ে মুম্বাই চলে যাবে। সঞ্জনা তখন বলে আর তার কি হবে? আনন্দ তখন তাকেও তার সাথে চলে যেতে বলে, তার প্রেমিককেও সেখানে পরে সে ডেকে নিতে পারবে। এরপর সঞ্জয় বলে গভীর রাতে সে বাইক নিয়ে সঞ্জনাকে সাথে নিয়ে বের হয়ে যাবে। এরপর রাতে যখন তিনজন ধীরে ধীরে বের হয় তখনই দুজনের পরিবারের মানুষ বাড়ি থেকে বের হয়ে আসে। জানা যায় আরতি আসলে তাদের সব কথা শুনে ফেলেছিল আর তাদের জানিয়েও দিয়েছিল যে এরা আজ রাতে পালানোর চিন্তা করেছে। সঞ্জনার বাবা তখন জানতে চায় তাদের বিয়ে ঠিক হয়েছে, তবু তারা পালাচ্ছে কেন, কি সমস্যা? আনন্দ বলে কারণ সে সঞ্জনাকে নয় অন্য কাউকে ভালোবাসে, আর সেটা হলো সঞ্জয়। এবার তো এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। আনন্দ তখন বলে আসলে 1.5 বছর ধরে তারা একে অপরকে ভালোবাসে। একটা ছেলে যেমন একটা মেয়েকে ভালোবাসতে পারে তেমন একটা ছেলেকেও ভালোবাসতে পারে। ভালোবাসা তো আর লিঙ্গ দেখে হয় না। আচ্ছা, এখানে বলে রাখি এই সবই কিন্তু এই গল্পের কথা, আমরা এই ব্যাপারে সাপোর্ট করছি না। যাক, তো তারা এসব বলতে থাকে আমরা একে অপরের সাথে অনেক সুখেই আছি, কিন্তু সঞ্জয়ের বাবা বলে তার এত প্রেমিকা আছে কি করে যদি সে আনন্দকেই ভালোবাসে। সঞ্জয় তখন বলে তারা তার প্রেমিকা নয়, তারা শুধুমাত্র তার মেয়ে বন্ধু। তারা তার সাথে থাকতে নিরাপদ বোধ করে তাই তার সাথে থাকে, আর কিছু নয়। সঞ্জয়ের বাবা তো এবার নিজের কপালেই পিস্তল ধরে আর বলতে থাকে তার সামনে সব হয়ে গেছে, সে কিচ্ছু জানতে পারেনি, তার তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাই মিলে তখন তাকে শান্ত করে। আনন্দের বাবা বোঝায় সে পুলিশ অফিসার হওয়ার পরও তার ছেলের কাছে বুদ্ধিতে হেরে গেছে, এটি তার জন্য গর্বের বিষয় হওয়া উচিত। সঞ্জয়ের বাবার কাছেও ব্যাপারটা সত্যি বলে মনে হয় আর শেষ পর্যন্ত সে সবকিছু মেনে নেয়। সঞ্জয় আর তার বাবা তখন একে অপরকে জড়িয়ে ধরে। এরপরই দুই পরিবার তাদের
তাদের সম্পর্ক মেনে নেয়। সেই সময় একটা ছেলেকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর এটাই হলো সানজানার প্রেমিক, যার তাদের সাথে পালিয়ে যাওয়ার কথা ছিল। সে তো তখন সেখান থেকে বাইক নিয়ে দ্রুত পালায়। সানজানা, সঞ্জয় আর আনন্দ তখন একে অপরকে জড়িয়ে ধরে আর অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। শুরু হয় পরবর্তী গল্প, অর্থাৎ চতুর্থ গল্প। আমরা রাহুল আর আস্থাকে দেখি। এই যুগলের কিছুদিন পরই বিয়ে হতে চলেছে। তারা পরিবারকে ফাঁকি দিয়ে প্রি ওয়েডিং হানিমুন করতে চলে এসেছে। এখানে রাহুলের চেয়ে তো আস্থাকেই বেশি এক্সাইটেড বলে মনে হচ্ছিল। সে তো তাদের বিয়ের আগের হানিমুন রোমাঞ্চকর করার জন্য সব প্রস্তুতি নিয়ে এসেছিল। প্রথমেই সে তার সালোয়ার কামিজ গাড়িতেই খুলে ফেলে আর মিনি ওয়েস্টার্ন ড্রেস পরে নেয়। এরপরই রাহুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তারা কিভাবে কি করবে সেসবও বলতে থাকে। রাহুলেরও তো এই সব কিছু বেশ ভালো লাগছিল, তবে সে যেহেতু ড্রাইভ করছিল তাই সে কোনো মতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। ঠিক তখনই দেখা যায় তার মায়ের কল আসে। সে তখন রাহুলকে বলে তার বড় দাদি, অর্থাৎ তার বাবার দাদির অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় সে মারা যেতে পারে। সে মরার আগে একবার আস্থাকে দেখতে চায়। রাহুল যেন দ্রুত আস্থাকে নিয়ে তার দাদি বাড়ি চলে আসে। এই কথা শুনেই তো আস্থা রেগে যায়, কারণ তাদের প্রি ওয়েডিং হানিমুনের প্ল্যান তো এবার ভেস্তে যাবে। রাহুল তখন তাকে অনুরোধ করে আর বলতে থাকে এখন তো তাদের যেতেই হবে, কারণ এটা যে পারিবারিক ব্যাপার, অন্য সময় সেই হানিমুন পুষিয়ে দিবে। উপায় না দেখে তারা এবার পৌঁছে যায় রাহুলের গ্রামের বাড়িতে। গাড়িতে তখন আবারও সালোয়ার কামিজ পরে নেয় আস্থা। এরপরই দাদা বাড়ি এসে রাহুল জানতে পারে যে তার বড় দাদি ইতিমধ্যেই মারা গেছে। আস্থাকে দেখার খায়েশ বৃদ্ধার আর পূরণ হলো না। রাহুলের মা তখন আস্থাকে নিয়ে ভেতরে চলে যায় আর তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে কে কি হয় সেই পরিচয় দিতে থাকে। আর আস্থা তখন সবাইকে নমস্কার করে, কিন্তু সে তো ভেতর ভেতর বেশ বিরক্ত হচ্ছিল, তবে মুখে সে কিচ্ছু বলে না। রাহুলের ফুপু তখন আস্থাকে জিজ্ঞেস করে সে মরা বাড়িতে পারফিউম দিয়ে এসেছে কেন। আস্থা বলে সে পারফিউম দেয়নি, গোসল করে এসেছে। তো এই মহিলাদের কথাবার্তা তার কাছে খুবই অদ্ভুত লাগে। ওদিকে রাহুল তার ফুপাতো ভাই জাগ্গুকে ফোন দেয় আর বড় দাদির মৃত্যুর খবরটা জানায়। সে জাগ্গুকে দ্রুত চলে আসতে বলে মরা বাড়ির কাজ সামলানোর জন্য। জাগ্গু তখন রাহুলকে জিজ্ঞেস করে তার হানিমুনের কি খবর। তারা তো প্রি ওয়েডিং হানিমুন প্ল্যান করেছিল। রাহুল তখন আর কি বা বলবে। ওদিকে আস্থাও চুপচাপ মহিলাদের কথা শুনছিল, সে কিছু বলতেও পারছিল না। রাহুলের মা তখন বলতে থাকে দাদি যেহেতু স্বর্গের পথে রওনা দিয়েছে, তো নিশ্চয়ই 8 দিন পর তাদের ছেলের বিয়ের অনুষ্ঠান করতে কোনো সমস্যা নেই। কিন্তু রাহুলের ফুপু তখন বলে ওঠে সমস্যা নেই মানে কি, অবশ্যই আছে। 6 মাসের ভেতরে এসব করা কোনোভাবেই সম্ভব নয়। এই কথা শুনেই তো আস্থা চমকে ওঠে। তারপরও সে কিচ্ছু বলে না, চুপচাপ সব সহ্য করতে থাকে। তখন রাহুলের মা একটু ইতস্তত করে বলে তাদের গ্রামে তো 3 দিন পর্যন্ত অপেক্ষা করে এরপর যে কোনো উৎসব করা যায়, তাহলে তার ছেলের বিয়ে 8 দিন পর কেন দেওয়া যাবে না। তখন রাহুলের ফুপু বলে ওঠে তাদের গ্রামে এমন নিয়ম থাকতে পারে, কিন্তু এখানে এমন কোনো নিয়ম নেই। এর মধ্যেই দেখা যায় সেখানে জাগ্গু চলে আসে। এরপরই সে হাই হ্যালো করে চা বানানোর কথা বলে সেখান থেকে আস্থাকে বের করে নিয়ে আসে, কারণ সে বুঝতে পারছিল এত মুরব্বীদের মাঝখানে আস্থা বেশ অকওয়ার্ড ফিল করছে। তো তারা যখন বের হয়ে যাচ্ছিল তখন রাহুলের বাবা জিজ্ঞেস করে যে সে আস্থাকে কোথায় নিয়ে যাচ্ছে। জাগ্গু বলে নিয়ম হলো মৃতের আত্মীয়রা চুলার ধারে যেতে পারবে না। আস্থা তো এখনো আত্মীয় হয়নি, তাই সে চা নাস্তা বানাতে পারবে, তাই তাকে নিয়ে যাচ্ছি। এভাবেই বুদ্ধি করে জাগ্গু আস্থাকে সরিয়ে নিয়ে যায় আর বলে সে যেন সাবধানে কথা বলে, কারণ এখানকার মহিলারা অনেক পেঁচালো। তাদের সব কথার উত্তর বেশ সাবধানে দিতে হবে, না হলে তো তারা তার চরিত্র বিচার করতে বসে যাবে। বাইরে তো তখন আর এক সমস্যা। রাহুলের ফুপা তার বাবার সাথে ঝগড়া করছে। তার ফুপার কথা অনুসারে 1 বছরের ভেতর যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয়, তাহলে সেই অনুষ্ঠানে তার ফুপা কিছুতেই আসবে না। এসব শুনে আস্থা তো আরো বেশি ভয় পেয়ে যায় যে তাহলে কি তাদের বিয়েটাই এবার পিছিয়ে যাচ্ছে, তাও 1 বছর। জাগ্গু তখন আস্থাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করে। এরপর সে তাকে ছাদের একটি ঘরে নিয়ে যায়, যেখানে রাহুল আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। সেখানেই সে তাদের হানিমুনের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী হতে শুরু করে ড্রিঙ্কের বোতল সবকিছুই সেখানে রেখেছিল। রাহুল এসে তখন আস্থাকে বলতে থাকে যে জাগ্গুর সাথে মিলে সে সবকিছু এখানে রেডি করেছে, যেন তাদের হানিমুনের পরিকল্পনাটা নষ্ট না হয়। আস্থা তখন তো খুবই অবাক হয়ে যায়, কিন্তু সে খুব খুশিও হয়। মরা বাড়িতে এসব কাণ্ড তার কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়। এদের তো হানিমুনের চিন্তায় মাথাটাই নষ্ট হয়ে গেছে। মরা বাড়িতে এসেও এদের এই চিন্তা যাচ্ছে না মাথা থেকে।
বুঝুন অবস্থা। যাক, তো জাগ্গু তখন তাদের বলতে থাকে তারা যেন এখানেই থাকে আর শব্দ যেন কম করে। এতটুক বলেই হেসে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই আস্থা জিজ্ঞেস করে বাইরে তাদের বিয়ে পেছানোর কথা হচ্ছে, তার কি হবে? রাহুল বলে বেশি পেছানো হলে তারা পালিয়ে বিয়ে করে নিবে। এই কথা শুনে আস্থা তো আরো বেশি খুশি হয়ে যায়। এবার তারা একে অপরের কাছাকাছি আসে। দুজন তখন ঘনিষ্ঠ হতে যাবে, সেই সময়ই জাগ্গু চলে আসে। শোনা যায় রাহুলের ফুপা ফুপুর সাথে তার বাবা মায়ের বড় ঝামেলা হচ্ছে তাদের বিয়ের তারিখ নিয়ে। আর জাগ্গু একা কিছুই সামলাতে পারছে না, রাহুলকেই যেতে হবে এই পুরো ব্যাপারটা সামলাতে। রাহুল তখন আর কি করবে, সে তখন নিচেই চলে যায়। আস্থা তো আর একবারের মতো হতাশ হয়। জাগ্গু তখন সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে বসে। সে আস্থাকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কি 10 মিনিটে কিছু হয়েছে? আস্থা বলে না, কিছুই তো হয়নি। জাগ্গু তখন বলে সে খুব ভালো করেই জানে রাহুল ওই পর্যন্ত পৌঁছাতেই পারবে না। জাগ্গু এরপর জিজ্ঞেস করে সে কি এখানে রাখা গাঁজা নিতে পারে, কারণ তার টেনশন কমানো দরকার। আস্থা তখন তাকে অনুমতি দেয় আর সে নিজেও একটা তুলে নেয়, যেহেতু তার আর করার কিছুই নেই। নিচে তো এদিকে রাহুলের ফুপুর সাথে তার মায়ের তুল কালাম চলছে। দুজনের গলা ধীরে ধীরে চড়ছে। রাহুলের মা বলে রাহুলের ফুপু সবসময় তাদের সাথে অন্যায় করে, কখনোই তাদের কথা চিন্তা করে না, তাদের কথা শোনারও চেষ্টা করে না। রাহুলের ফুপুও তো একটার পর একটা কথা বলতে থাকে। রাহুল তখন কোনো মতে তার মাকে টেনে সরায় আর অন্য ঘরে নিয়ে যায়। রাহুল তার মাকে শান্ত হতে বলে। তার মা বলতে থাকে সে তো রাহুলের বিয়ে নিয়েই বলছে, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হয়, না হলে কেউ দেয় না। ওদিকে রাহুলের বাবাও রাহুলের ফুপার হাত পা ধরছিল সময় মতো ছেলের বিয়ের জন্য। বোঝাই যায় রাহুলের বাবা মা তার ফুপা ফুপুকে কতটা সম্মান করে, তাই তো তারা তাদের অনুমতির জন্য এতটা আকুতি মিনতি করছে। এর মধ্যেই দেখা যায় রাহুল সেখানে চলে আসে। তখন তার বাবা বলে সে প্রয়োজন পড়লে সব অনুষ্ঠান সীমিত করবে, তবুও বিয়েটা হয়ে যাক আর তার দুলাভাই এসে তার ছেলেকে আশীর্বাদ করে যাক। কিন্তু রাহুলের ফুপা বলে তাদের দাদির লাশ পড়ে আছে আর সে ছেলের বিয়ে নিয়ে ভাবছে। এরপর সে তাদের অন্য আত্মীয়দের বলে সে মারা গেলে যেন রাহুলের বাবার পরিবারকে ডাকা না হয়। এভাবে নানান কথা বলে অপমান করে যায় লোকটি। নিচে যে এসব হুলস্থুল হচ্ছিল তার খবর তো উপরে ছাদের ঘরে নেই। সেখানে তো দুজন গাঁজা খেতে খেতে একেবারে অবস্থা খারাপ করে ফেলে। আস্থা প্রথম কিভাবে রোম্যান্স করেছে তার বর্ণনা দিচ্ছিল জাগ্গুকে। তার আগে জাগ্গুই সব বলতে থাকে, কারণ সেই নাকি রাহুলকে সব শিখিয়েছে। জাগ্গু তখন আস্থাকেও রোম্যান্সের বিষয়গুলো দেখাতে থাকে আর তখনই তারা একটু একটু করে ঘনিষ্ঠ হতে থাকে। দুজন একদম কাছাকাছি চলে আসে। নেশার ঘরে তো দুজনের কোনো হুঁশই ছিল না আর নিচে তো পরিবেশ উত্তপ্ত হতেই থাকে। রাহুলের বাবা তার ফুপাকে হাত পা জুড়ে নানাভাবে অনুরোধ করতে থাকে। এবার তো রাহুল এসে তাকে এভাবে তার ফুপার পায়ে পড়তে নিষেধ করে। রাহুল বলে ইনি সব সময় ঝামেলা করে। তখনই তার ফুপা তাকে একটা চড় বসিয়ে দেয়। এবার তো রাহুলের বাবা প্রচন্ড ক্ষেপে যায় আর চিৎকার করে বলে কোন সাহসে সে তার ছেলের গায়ে হাত তুলেছে। রাহুলের ফুপা বলে তবে কি তার গায়ে হাত তোলা উচিত ছিল, এই বলে সে তাকে চড় বসিয়ে দেয়। এবার তো পরিস্থিতি একেবারেই খারাপ হয়ে যায়। রাহুলের বাবা তখন বলে সে অনেক সহ্য করেছে, আর না, সে জ্যান্ত পুঁতে ফেলবে। সে তার মতো ছোট মানসিকতা নিয়ে সন্তান পালেনি। এইসব ঝগড়াঝাটির মধ্যে উপরে ছাদের ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। সবাই তো তখন দ্রুত উপরে গিয়ে জড়ো হয়। রাহুলের বাবার কথা মতো তারপর দরজাও ভাঙা হয়। সেই সময়ই দেখা যায় জাগ্গু তো উপর হয়ে শুয়ে গাঁজা ফুঁকছে আর তার পিছনে চড়ে বসে নাচছে হবু বধূ আস্থা। রাহুলও তখন সেই ঘরটির সামনে চলে আসে আর এই দৃশ্য দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। আর এই বিস্ময়ের মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়। যে বিয়ে নিয়ে এত তুলকালাম, এখন তো আর মনে হয় না সে বিয়ে আর কখনোই হবে। এরপরই শুরু হয় শেষ গল্প। গল্পটা শুরু হয় একটা ছোট্ট শহরে। আমরা এক যুগলকে দেখি, অমিত আর কবিতা। তারা দুজনেই তখন অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে থাকে। বেশ ভালো সময় কাটায় দুজন মিলে। আর এক সময়ই তাদের এই মুহূর্ত শেষ হয়। অমিত তখন চলে যায় ওয়াশরুমে, কিন্তু হঠাৎই সে সেখান থেকে চিৎকার করতে থাকে যে তার প্রোটেকশন ফেটে গেছে। কবিতা তো তার কথা বিশ্বাসই করতে চায় না। সে ভাবে যে সে হয়তো মজা করছে, কিন্তু অমিত বলে সত্যিই এমনটা হয়েছে। এবার তো কবিতাও বেশ চটে যায়। সে বলে সে এখনই গর্ভবতী হতে চায় না, তার এখন বাচ্চা নিতে পারবে না। কবিতার তো সন্দেহ নিশ্চয়ই সে কোনো সস্তার দোকান থেকে এসব নিয়ে এসেছে, তাই এই অবস্থা। তারা দুজন মিলে তখন কি করা যায় সেটাই ভাবতে থাকে। 72 ঘন্টার ভেতরে কবিতাকে ইমার্জেন্সি পিল নিতে হবে। অমিত তখন বলে যে সে ইমার্জেন্সি পিল কোথায় পাবে। কবিতা বলে যেখানে প্রোটেকশন পেয়েছে সেখানেই ইমার্জেন্সি পিলও পাবে। অমিত বলে প্রোটেকশন তো সে আগ্রা থেকে নিয়ে এসেছে,
কারণ এখানকার শহরের ওষুধের দোকানদারগুলো সবাই তার বাবাকে চেনে। এখান থেকে কেনা সম্ভব না। কাবিতা তখন বলে, তাহলে আগ্রা থেকেই নিয়ে আসতে হবে। অমিত তো এবার চিন্তায় পড়ে যায়, কারণ সে ছুটিও পাবে না। কাবিতা বলে, পিল না আনলে যেন অমিত তার সাথে আর যোগাযোগ না করে। অগত্যা পরদিন সে আগ্রার বাসে চেপে বসে। বাসে উঠতেই তো তার এক পরিচিত মহিলা চারু ভাবির সাথে দেখা হয়। অমিত তো বেশ বিব্রত হয়, কারণ এখন চারু ভাবি তাকে 100টা প্রশ্ন করবে। চারু ভাবি তখন অমিতকে জায়গা থেকে সরে বসতে বলে, কারণ তার সাথে থাকা প্রেগনেন্ট মেয়ে যার নাম ডলি, সে এখানে বসবে। ডলিকে দেখেই তো অমিত নিজের ভবিষ্যৎ ভেবে কিছুটা চমকে ওঠে। যাই হোক, সিট অদল বদল করে তারা আবারও বসে। চারু ভাবি তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। অমিত জানায় সে আগ্রায় কিছু কাজে যাচ্ছে। চারু ভাবি তখন তার বিয়ের তারিখ জিজ্ঞেস করে। অমিত জানায় 2 মাস পরেই তার বিয়ে। চারু ভাবি এরপর অমিতকে তাদের সাথে হাসপাতালে যেতে বলে ফর্ম পূরণ করে দেওয়ার জন্য। অমিত তখন বলে তারা অন্য কাউকে দিয়ে যেন এটা করিয়ে নেয়, কারণ তার কাজ আছে। তবে চারু ভাবি তো ছাড়বার পাত্রী না। সে বলে বিয়ের পরের অভিজ্ঞতার জন্য তাকে এখন যেতেই হবে। এরপরই দেখা যায় চারু ভাবি অমিতকে এক প্রকার জোর করেই নিয়ে যায়। ফর্ম পূরণের কাজ শেষ হলে চারু অমিতকে অপেক্ষা করতে বলে। এরপরই ওয়াশরুমে চলে যায়। তখনই ডাক্তারের ডাক আসে, আর সে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তাকে ডলির স্বামী ভেবে ভেতরে যেতে বলে। সেও তখন বাধ্য হয়ে যায়। ডাক্তার তখন ডলিকে জিজ্ঞেস করে তার বিয়ের কতদিন হলো। মেয়েটি জানায় 3 মাস। ডাক্তার এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলে তাহলে তার প্রেগন্যান্সি 6 মাস হলো কিভাবে? তারা বিয়ের আগে যদি কিছু করে থাকে প্রোটেকশন ব্যবহার কেন করেনি? ডাক্তার অমিতকেও ডলির স্বামী ভেবে অনেক কথা শোনায়। ডলি তখন বলে তারা প্রোটেকশন ব্যবহার করেছিল, তবে তা ফেটে গেছে। এই কথা শুনে অমিত তো চমকে উঠে দাঁড়ায়। সে তো বেশ ভয় পেয়ে যায়। তখনই চারু ভাবি চলে আসে আর ডাক্তারকে বলে সে ডলির স্বামী না। চারু ভাবি তখন অমিতকে বাঁচিয়ে দেয়। সে তখন কোনো মতে বাইরে চলে আসে। বাইরে এসেই সে হাসপাতালের ওষুধের দোকান থেকে ইমার্জেন্সি পিল কেনার চিন্তা করে। সে তো লাইনেও দাঁড়িয়ে যায় আর দোকানদারকে ইমার্জেন্সি পিল দিতে বলে। ঠিক তখনই সেখানে চলে আসে তার এক পরিচিত লোক। সে লোকের সামনে যখন সে ইমার্জেন্সি পিল নিয়ে আসে, তখন লোকটি বেশ অবাক হয়। অমিত তখন তাড়াতাড়ি বলে সে এটা নয়, অন্য ওষুধের নাম বলেছে। দোকানদার ভুল শুনেছে। অন্য ওষুধ নিয়ে তখন সে কোনো মতে ছুটে বাইরে চলে আসে। এরপর একটা দোকানে চলে যায়। তবে সেখানকার দোকানদার একজন মহিলা ছিল, তাই সে বেশ ইতস্তত বোধ করতে থাকে আর বলতে থাকে দোকানের পুরুষ লোকটিকে ডেকে দিতে। মহিলাটি বলে তাকে বললেই সে এনে দিবে। তবে তখনই এক বৃদ্ধ আসে আর খুব সহজেই প্রোটেকশন চায়, আর মহিলাও এনে দেয়। এবার সেও বলে দেয় তার ইমার্জেন্সি পিল লাগবে। মহিলা তখন জিজ্ঞেস করে কত সময় হয়েছে। 72 ঘন্টা হয়ে গেলে কিন্তু এই পিল আর কাজ করবে না। অমিত বলে হ্যাঁ সে জানে এই ব্যাপারে। যাক, তো ওষুধ নিয়ে সে যখন চলে যাচ্ছিল, তখন দোকানদার মহিলা আরেকজন মহিলাকে বলে সে তো বেশ বোকার মতো কাজ করছে, কারণ সে একটাই নিচ্ছে। এটা তো 100 ভাগ কার্যকর না। অমিত তখন ফিরে আসে আর আরো 4 প্যাকেট নিয়ে নেয়। সে এরপর কাবিতাকে ফোন করে পিল নিতে বলে। কাবিতা বলে সন্ধ্যায় দেখা করবে, কিন্তু অমিতের তো অত সময় নেই। তাই সে বলে সে কাবিতার স্কুটারে এটা রেখে দিবে, সে যেন সেখান থেকে নিয়ে নেয়। বাড়ি ফিরে অমিত তখন দেখতে পায় এখানে তো তার হবু শ্বশুরবাড়ির লোকেরা চলে এসেছে। পরিস্থিতিও বেশ গরম। অমিতের বাবা জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। অমিত বলে সে অফিসে গিয়েছিল। বাবা বলতে থাকে সে তো অফিসে যায়নি, সে আগ্রা গিয়েছিল। কেন আগ্রা গিয়েছিল আর সে পিল কেন কিনেছে? অমিত তো অস্বীকার করতে থাকে। তখনই সেখানে চলে আসে ওষুধের দোকানদার মহিলাটি। মহিলাটির নাম সঙ্গীতা। সে তার হবু শ্বশুরবাড়ির আত্মীয়। সঙ্গীতা বলে সে নিজে তাকে ইমার্জেন্সি পিল দিয়েছে। এসব শুনে অমিতের হবু শ্বশুরবাড়ির লোকজন তো বেশ হইচই করতে থাকে আর বলতে থাকে তার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে এই ছেলে। কোনো বাজে মেয়ের সাথে সময় কাটিয়ে এসেছে, আবার পিলও নিচ্ছে। এমন পরিবারে তারা বিয়ে দিতে রাজি নয়। অমিতের বাবাকেও তার হবু শ্বশুরবাড়ির লোকজন অনেক অপমানজনক কথা বলতে থাকে। অমিতের বাবা কি করবে বুঝতে পারে না। সে তো মাথা নিচু করে সব শুনে যায়। অমিতের শ্বশুর তখন বলতে থাকে 2 পরিবারের মধ্যে যত উপহার আদান প্রদান হয়েছে সব ফিরিয়ে দেয়া হবে। অমিত তখন সবাইকে বলে তার কথা শোনার জন্য। সে সবাইকে আলাদা করে নিয়ে যেতে চায় কিছু একটা বলতে, কিন্তু কেউ তার মতো চরিত্রহীন ছেলের সাথে কথা বলতেও রাজি নয়। অমিত বারবার চেষ্টা করে সবাইকে কিছু একটা বলার। অমিতের পরিবার তার হবু স্ত্রীকে সোনার গয়না দিয়েছে, তা মেয়ের গলায় রয়েছে।
সেটাও সে ফেরত দিতে চায়। তাই অমিতের হবু শ্বশুর তার মেয়েকে দ্রুত চলে আসতে বলে। তাদের মেয়েও চলে আসে। তখনই আমরা দেখতে পাই যে তাদের মেয়ে তো আর কেউ না, বরং কবিতা। অমিত তো আসলে তার হবু স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সময় কাটিয়েছিল। কবিতা তখন তার মাকে আলাদা করে ডেকে বলে এই ইমার্জেন্সি পিল তার জন্যই কেনা হয়েছে, তারা যেন সবকিছু ঠিক করে ফেলে। তার মা তো এবার চমকে যায়। এরপর সে আর কি করবে, সে বাইরে গিয়ে তার হাজবেন্ডকে সব বুঝিয়ে বলে। তখন তো পুরো পরিবারই বিব্রত হয়ে যায়, আর দোকানদার মহিলাকেও ফেরত পাঠানো হয়। এরপর সবাই যার যার কাজে চলে যায়। অমিতের বাবা তখন জিজ্ঞেস করে এমন কি হলো যে তাদের মত পাল্টে গেল। তারা তো কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। কবিতাও যখন চলে যাচ্ছিল তখনই তার স্কুটার থেকে ইমার্জেন্সি পিলের প্যাকেটটা পড়ে। আর এটা দেখেই অমিতের বাবা মা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখানেই তারা পুরো কাহিনীটা বুঝতে পারে। এর সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের 5 ধরনের 5টা গল্প। এই গল্পগুলোর মধ্যে কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।